গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পরিত্যক্ত রাজবাড়ি ভূতের গল্পটা অনেক অদ্ভুত রকমের। একটা অদৃশ্য পরী একজন মানুষকে চায়। এটা কি কোনোভাবে সম্ভব? সেই অদৃশ্য সম্ভবকে আরও স্পেশাল করার জন্য ঢাকার হাজারীবাগ থেকে ভাইয়াটা তার আগের পরিত্যক্ত রাজবাড়ির দ্বিতীয় পার্টটি ভয়েস অলরেডি শেয়ার করেছে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, সবাই আমার ছোট চ্যানেলটি ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। বাবাই বাড়িতে যে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে দাদি এখন পুরে বাড়ির ভিতরে ঢুকেই চিৎকার দিয়ে পড়ে গেছে। দাদি দাদা বার হয়ে আছে, দেখে বাবার হুঁশ নাই, নিয়ে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যায় এখন পানি পড়া দিয়ে বাবারে হুশ কইরা গায়ে ছিটে দিয়ে লোহা পুড়ে খাওয়াইছে। সকাল হওয়ার পরে বাবার গায়ে তো অনেক জ্বর, অনেক কাঁপতেছে জ্বরে। তখন দাদি দাদারে বলল, যাও আমাদের পুরন বাড়ি, মানে ওই যেটা আমাদের গ্রামের বাড়ি, ওটাও নতুন বাড়ি, ওখান থেকে আমার পুরনো বাড়ি আরো দূরে, সেই জায়গায় ফকির আছে। দাদি দাদারে বললো, এই অমুক ফকির, মানে ফকিরের নাম হচ্ছে কেরামত আলী। বললো, ওই কেরামত আলী ভাইরে, অমুকের বাপ, ওই কেরামত আলী ভাইরে একটু নিয়ে আসো। আমার আবু বকর ছেলেটা খুব জ্বর আসছে, ও রাতে সম্ভবত ভয় খাইছে। ফকির নিয়ে এসে দেখি, ঝাড়ফুঁক করে নেই, আর ফকিরে কি বলে। তো তখন দাদা ফকিরের বাড়ি গেছে। ফকিরের বাড়ি যাইতে এই ফকির থেকে বাইরেই বসে রয়েছে। বললো, আমার দাদার নাম ছিল আবুল, সম্মানী লোক। আবুল আমার পদ্মিয়ার সরকার। দাদাকে বলিচ্ছে, সরকার ভাই, আপনার আবু বকর কি সুস্থ হয়েছে? সেন্সলেসটা পড়ে গেছিল না? বললো, হ ভাই, আপনি কেমনে জানলেন? বললো, আমি তো জানবো না, মানে আমি তো এই জন্যই ফকির, আমি জানি বলেই আমার মানুষ বলে ফকির, যেমন আপনি আসছেন আমার কাছে। তো বললো, ওর উপরে কালকে খুব বড় ধরনের একটা ফাড়া গেছে, আল্লাহ বাঁচাইছে। বললো, হ ভাই, টোলটা বাড়ির মধ্যে আসে চিৎকার দিয়ে ডাক দিয়ে ক্যানারে ফেলছিল। তা আমরা রাতে ওই পানি ঝাড়ফুঁক দিয়ে আমরা পানি ছিটাইয়া দিয়ে গরম পানি লোহা পুড়ে খাওয়া দিচ্ছি। তা বললো, যাই হোক, স্বাভাবিক প্রাথমিক চিকিৎসা তো হয়ে গেছে, টেনশন নাই, আপনি আসছেন আমার কাছে, আর কোনো টেনশন নাই, বাদ বাকি আমি দেখতেছি। এ কোন শয়তানে ওর উপর ভর করছে আর কে কুদৃষ্টি দিছে সব দেখতেছি, প্রয়োজনে ধরে বেলাবো। তা ওই ফকিরে এখন হাঁটুটার উপরে রেডি হয়ে দাদারে বললো, ভাই চলেন সরকার ভাই। তো দাদার সাইকেল ছিল সেই 24 ইঞ্চি সাইকেল, 24 সাইজে কি জানি বলে, 24 সাইজের সাইকেল আর কি।
অনেক লম্বা, দাদাও তো লম্বা ছিল। তো ওই পিছনে ওর উঠতেই উঠতে ধরে স্লিপার পড়ে গেছে। বললো, ভাই আপনার সাইকেল এত লম্বা কে? ও কম তো ভাই, আমি কি খাটো, আমি তো লম্বা মানুষ, লম্বা সাইকেল চালাতে হয়। কয়, ও আচ্ছা খারাপ, উঠে লই। পুলিশে, ঠিক আছে আপনি ওঠেন আগে, তারপর আমি সাইকেল চালাবো। তা ও লোক আগে উঠছে, পিছনে মোড়ো, কয় ভাই উঠছেন? কয় হ। তারপরে তারপর সাইকেল নিয়ে চালায়া বাড়িতে গেছে। বলো, অমুকের মাও ফকির নিয়ে আসছে, ছেলের খবর কি? বলিতে জ্বর আরো বেশি। তখন ফকির বাড়িতে ঢুকতে, আমাদের বাড়িতে টিনের ঘর ছিল, উপরে টিন, বাড়ির পিছনে বড় একটা আমের গাছ ছিল, আর একটা জামের গাছ ছিল। তো উপরে টিনের উপরে দেখে মনে হয় কেউ অনেকগুলো ঢেল নিয়ে মারে, যেরকম ড্রিম 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 করে অনেকগুলো ঢেল ছুঁড়ে মারলে যেরকম শব্দ হয়, ড্রিম ড্রিম, ঠিক সেরকম শব্দ, মানে কে জানি ঢেলাচ্ছে। তা ও এখন বলেছে, ভাই খবর তো খুব খারাপ, জটিল খবর। এরা তো কাল থেকে এই জায়গায় আছে, যায় নাই। এরা তো খুব লাগে আসতে দেখি, দাঁড়ান ব্যবস্থা করতেছি। ওই ফকিরে এখন পানি পড়া দিয়ে বাড়ির চারো মুড়ো দিয়ে দাগ দিয়ে খুঁটি পুঁতে দিল। দাদি, দাদা সবাই স্টেট ছিল, আমার আরো চাচা জ্যাঠো, তারা সবাই ছিল ওই জায়গায়। সবাই তো জানে, সবাই ভাইয়ের ঘিরে নিয়ে বসে রয়েছে। তো তখন দাদা বললো, এই ফকির এখন হচ্ছে দিল, আসন দিল, দেওয়ার পরে ফকির চটকে উঠছে, উঠে বললো, ভাই কঠিন ব্যাপার, এটা তো অনেক দুই একের ঘটনা না, খালি কালকে এই ঘটনা ঘটছে তা না, এটা আরো আগে থেকে ঘর করছে তো পুরোপুরি। খবর নিয়ে দেখলাম ও নাকি পরি পরি, মেয়ে পরি, জিন পরি বলে না, তো পরি ওই আমার বাবা নাকি পছন্দ করে খুব। ঘর দেওয়ার পরে ও নিজে কথা বলতেছে, পরি মানুষের ভাষায়, আমার বাবাই কথা বলতেছে, বাবার মুখ দিয়ে কথা বলতেছে, কথাটা বারবার, মানে ভারী ভারী কথা বলতেছে। আমি ওরে অনেক ভালোবাসি, অনেক ছোট থেকে। তোর এই ছেলের মধ্যে এই ছেলেটা আমার খুব পছন্দ। এই 6 ছেলের মধ্যে আমার বাবা একটু সুন্দর বেশি ছিল ওদের চেয়ে। তো সে বললো, এই ছেলেটা আমার খুব পছন্দ, আরে আমি বিয়ে করব, আমি মানুষের মতো এর সঙ্গে বিয়ে করে সংসার করব। তা ফকির বললো, মাথা খায় আর কাম নাই, তোর মাথা দোষ হচ্ছে, তোর দোষ ছড়াচ্ছি আমি। তা ও কি জানি থলির মধ্যে বার করে পানির মধ্যে দিয়ে ফু দিয়ে ছিটে দিল। ও আরো কোন চিগড়া ডোগরা ডুগরি বলিতে, আমায় ছাড় ফকিরের বাচ্চা, তোরে তো আমি খাইছি, তুই আমায় যতই কর, জ্বালা দে, যন্ত্রণা দে, আমি তো এরা ছাড়বো না রে, আরে আমি কালকেই নিয়ে যেতাম। এই সাইকেলটা জোর করে ধরেছিল, যার জন্য আমি ওরে অনেকবার সাইকেল থেকে ফেলে দিয়েছিলাম, কিন্তু ও সাইকেলটা ছাড়িনি, হাতের মুঠি ধরেই রাখছিল, ওই জন্য আমি ওরে নিয়ে যেতে পারি নাই। তো এরে আমি নিয়ে যাবই, তুই যাই কর আর তাই কর, প্রয়োজনে টাকা পয়সা নিয়ে তারপরে আমায় দিয়ে দে, আরে আমি নিয়ে যাব, তোদের আমি অনেক টাকা পয়সা দেবো, কিন্তু এই
আর বাপ মায়ের আমি টাকা পয়সা দেবো, এই ছেলেটা মানে এই ছেলেটাকে আমি নিয়ে যাবো, আর আমি অনেক পছন্দ করি, আর আমার দেশে নিয়ে যাই আমি বিয়ে করব, বিয়ে করে আমি সংসার করবো ওর সঙ্গে। এই কথা শুনে দাদি যে কান্না কাটি। আরো আমার দুটো বুবু তো মারা গেছে, আমার বুবু ছিল 4টে, 2টা মারা গেছে আর 2টে জীবিত। তো এই বুবু দুটো কোন কান্নাকাটি বুঝছেন তো, ভাইয়ের কিছু হলে যারা ভাই বোন দেখি কত কান্নাকাটি। আর তারই মধ্যে হচ্ছে এই একমাত্র কামাইকার কন্যা, তো তাইলে তার উপর কত মায়া মহব্বত করবে, মানে তার কিছু হলে তারা কি রকম করবে সেটা তো বুঝতেই পারছেন। সবাই অন্যরকম কান্নাকাটি। তা ফকিরে মন্ত্র করে দিয়ে ঘরে তাড়ানো সক্ষম হয়েছে। ও রাজি হয়েছে যাওয়ার জন্য, বললো আমি যাব আবার আসবো, তুই পারলে আটকায় দেশ, আমি এখনকার মতো যাইতেছি, পরে আমি আবার আসবো। এই কথা বইলা ফকিরে বলিতে আমি যাব। তা ফকির বলে কেমনে বিশ্বাস করবো আমি তুই যে যাবি। তা বললো যে ঘরের উপরে যে আমের গাছ আর হচ্ছে আমের গাছ আর হচ্ছে ওই যে জাম গাছ, তো তুই দুটের একটা ডাল ভাঙে দিয়ে যাবি। কথা বলতে যে দেরি, ডাল ভাঙা সে দেরি না। একটা মট ডাল মানে আগে মানে আগার ডাল, মাথার একটা ডাল ছিল, সোজা একটা ডাল ওটা ছিল, ওটা গ্রিন করে ভাঙে টিনের উপর পড়ছে। তখন ফকির বললো ওই যে গেছে, এই করি গেছে, তবে ভবিষ্যতে আরো খারাপ কিছু করতে পারে, সেটা তো আপনারা সবাই শুনলেন ওর মুখে। যাই হোক, আমি এটা হতে দেবো না, এই ছেলেটা অনেক ভালো। আর আমিও দেখা হলে, যখন আমি শহরে যাইতাম দেখা হলে চা নাস্তা আমায় খাওয়ায়, সেটা বড় কথা না, কিন্তু এর ব্যবহারটা অনেক ভালো। যাই হোক, এর থেকে আসব আমি সরাইয়া দিতেছি, জানি ভবিষ্যতে কিছু না করতে পারে। একটা তাবিজ দেব আর ভাবুক দিয়ে যাচ্ছি এখনকার মতো স্বাভাবিক, ও যেখানেই থাক ওই তাবিজ জেনে কখনো না করলে, তাহলে কিন্তু আর সামাল দিতে পারবো না আমি। এই কথা বইলে ফকিরে তার বাড়িতে চলে গেল, মানে তার বাড়িতে চলে গিয়েছে। আর তখন বাপে আস্তে আস্তে সুস্থ মনে করলো আর কি। তা ভাই, আমার গল্পটা আরো আছে গল্প, এটাই হচ্ছে আমার যে বাবার গল্প ছিল, রিয়েল গল্প এটা একদম। বাবা, আমি দাদির কাছ থেকে শুনছি, বাবার কাছ থেকেও শুনছি এই গল্প, এটা রিয়েল গল্প। আরো এর মধ্যে আরো কিছু ছিল কথা, সেগুলো আমি বলতে পারি, ভুলে গেছি, এটুকু মনে ছিল। আচ্ছা আচ্ছা, তো ভাই এই পর্যন্ত আমার গল্পটা। আশা করি আপনারা শুনে ভালো লাগবে আপনাদের। আর আমার আরো গল্প আছে, এগুলো পরে বলবো। আজকের মতো এইটুকুই, আমার বাবা নিয়ে এই গল্পটাই বললাম। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ রুবেল ভাইয়া। আপনার কাছে যদি আরও কোনো সত্য ঘটনা থেকে থাকে, আপনি অবশ্যই সেটা রেকর্ডিংটা আমাদের পাঠাবেন। শুনলেন, একটা অদৃশ্য শক্তি কলেজ মাঠ থেকে ফলো করে বাড়ি অবধি এসেছে। বাড়ির আশেপাশে যে অদৃশ্য শক্তিগুলো ছিল, একমাত্র হুজুর ছাড়া কেউ জানতো না। আজকের ঘটনা এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো এলাকার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।